তার কি ভাই ঘটনাটা হচ্ছে উত্তরা উত্তরা হাউস বিল্ডিং এ জি। মানে অনেক পুরোনো এক ল্যান্ডলর্ড থেকে আমার আব্বু একটা ডুপ্লেক্স বাড়ি কিনেছিল। আচ্ছা। তার বাসাটা মানে দেখতে পাই খুবই সুন্দর। আপনার দোতলা সুইমিং পুল আছে, আপনার নিচতলা বড় একটা অডিটোরিয়াম মতো আপনার হল রুম, আর এক একটা রুম মানে বিশাল বড়, 350 স্কোয়ার ফিটের মতো অনেক বড় বড়। আচ্ছা। তো মানে ভাই বাসাটা মানে আব্বু মানে বেশ মানে খুশি ছিল আর খুব রিজনেবল প্রাইসে নিতে পেরেছিল। হ্যাঁ, আপনি বলেছিলেন মানে বলতে গেলে অনেক কম দামেই পেয়েছেন। অনেক কম দামে ভাই, অনেক কম দামে। একটা একটা 10,000 টাকা সেলফোন যদি আমি 1500 টাকা 2000 টাকা পেয়ে যাই, মানে মানে ব্যাপারটা ঠিক সেরকম। জি। তার কি ভাইয়া ঘটনাটা হচ্ছে আমরা যখন বাসা কেনার পরে আমার ফ্যামিলি, আমার আম্মু, আমার বোনরা যখন থাকা শুরু করলো তখনকার মানে তখন ভাই সেখানে থাকা অবস্থায় মানে উইদিন 2 উইকস এর মানে পরপর মানে বিভিন্ন জিনিস আমরা মানে ইয়ে করতো, অবজার্ভ করতে, ফিল করতো। লাইক আপনার ছাদের মধ্যে কেউ দৌড়াচ্ছে, ঘোড়ার শব্দ, মানে ঘোড়া দৌড়ানোর শব্দ আসছে। আবার নুপুর পড়লে যদি ডান্স করলে যেরকম একটা শব্দ আসছে ওইরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে। আবার মনে করেন আমরা বসে সবাই মনে করেন ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করতে, আব্বুরা আম্মুরা আপনার সিলিং থেকে ফ্যান পড়ে গেল, কারো উপরে পড়েনি, দেখা যাচ্ছে ওই একটু ডিস্টেন্স মিডিলের দিকে আছে সেটা পড়ে গেল। আবার মনে করেন ঝুমুর খুলে পড়ে গেল, প্রায় ঘটনাগুলো ঘটতো। তো নর্মালি কিন্তু সিলিং থেকে ফ্যান খুলে পড়া বা ঝুমুর মানে এই জিনিসটা কিন্তু নর্মালি হয় না, সচরাচর না ঘটনাগুলো, খুবই উইয়ার্ড। তাই ব্যাপারটা আব্বুর কাছে খুব ভিন্ন লাগলো যে এরকম কেন হতেছে। তারপরে আমাদের বাসায় যে আপনার মানে কাজের লোকগুলো ছিল তারা আপনার কাজ করতে পারতো না, তারা অনেকে না বলে বলেই চলে গেল, অনেকে ছুটে যেত যে আমরা দেশে যাব, সমস্যা আছে একটু পারিবারিক আমরা যাবো। দেখা যাচ্ছে আমার ছুটি যদি না দিত, না আমার তুমি ঈদে যাবা, ঈদে একবারে বকশিস টকশিস টাকা নিয়ে যাবা, এর আগে কেন যাবা, দেখা যাচ্ছে তারা না বলেই চলে গেত যে টাকা পয়সা লাগবে না, তারা চলে গেছে। আবার যারা দেখা যাচ্ছে থাকতেছে তারা অনেক সময় মানে ফিজিক্যালি ইনজোর্ড হয়ে যাচ্ছে, কারো হাত পা ভেঙে যাচ্ছে মানে একাই ভাই কাজ করতে করতে তারা মানে কোনোভাবে তারা মানে ব্যথা পাইছে। তো বলতেছে যে আমি এরকম কাজ করতেছিলাম, আমি পিছলাম, মানে খুব বাজেভাবে আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। আবার অনেকে এমন হচ্ছে মানে প্যারালাইজড এর মতো মুখ টুক বাঁকা গেছে, অনেকে এরকম। আমি বললো আব্বু দেখলো যে বাসাটা এরকম কেন হইতেছে, খুব খুব একটা সমস্যা। আব্বু বললো যে না থাক, আমরা এই বাসা আর থাকবো না, আমরা একটা কাজ করবো না, পুরান ঢাকায় যেই থাকি। আব্বু এই বাসাটা থিঙ্ক করলো যে একটা কেয়ারটেকার এখানে আমরা চলে যাই। তো আমরা আব্বুরা এসে পড়লো। তা আসার পরে আব্বুরা মানে মানে ইয়া পায় যে এই বাসা নাকি শুটিং এর জন্য ভাড়া নেবে। তো দিল, ঠিক আছে। বিভিন্ন মুভি, বাংলা চলচ্চিত্র ছবির শুটিং হচ্ছে, তারপর সিরিয়ালের শুটিং হচ্ছিল। কিন্তু সেই ভাই শুটিং চলাকালীন মানে সেই শুটিং এর ডিউরিং এও ওই প্রবলেম গুলো কিন্তু হচ্ছে। কিন্তু তফাৎ হচ্ছে মানে তারা জিনিসগুলো অতটা মানে মাথা চড়া দিচ্ছে না যে না ঠিক আছে আমরা কাজ করে আমরা চলে, তারা তো থাকতেছে না। আব্বু কিন্তু কন্টিনিউসলি খবর পাচ্ছে ওই কেয়ারটেকার মাধ্যমে, আমাদের জাহাঙ্গীর ভাই উনি বলতেছিল কন্টিনিউসলি যে হ্যাঁ এই এরকম হয়েছে, ওই ওনাদের স্পটলাইট ভেঙে গেছে, ওনাদের ক্যামেরা আজকে হয়ে গেছে, আবার অনেক কিছু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো আব্বু পরে অলমোস্ট মানে 1.5-2 বছর হয়ে গেল। আব্বু বললো যে না এ বাসা আমরা থাক, শুটিং এর জন্য ভাড়া দেবো না, আমরা একটা কাজ করি, এটাকে ভেঙে মানে রেনোভেট করে আমরা নতুন করে বাসাটা আমরা উঠাই, এটা মানে বিল্ডিং উঠা, আপাতত ডুপ্লেক্স বাড়ি, আমরা এটাকে ইয়ে করি দালানের মতো উঠাই। ঠিক আছে। তো আমরা যাওয়ার পরে মানে আব্বুরা যাওয়ার পরে ইয়ে করলো আপনার ভাবলো যখন শুটিং চললো তো মিলাদ টিলাদ পরে। আচ্ছা। তো আব্বু গেল মসজিদের মধ্যে ইমাম সাহেব কেনার জন্য, তো বললো যে চলেন এই ব্যাপারে আমাদের পাশে একটু একটা মিলাদ পড়বো একটা নর্মালি। তো বললো ঠিক আছে যাবো, আপনাদের বাসার লোকেশনটা কোথাতে? বাসার লোকেশনটা আব্বু দিল যে আমাদের এত নম্বর বাসায় এই যে এখানে এই সেক্টর। তো হুজুর মানে শোনার পরে ভাইয়া একটু ইয়ে হয়ে গেল, মানে নর্মাল যেমন একটা কনফিডেন্টলি যে হ্যাঁ চলেন কোথায় যাবো, কোথায় আপনার বাসা। তো সেই কথা শোনার পর সে একটু নিঝুম হয়ে গেল, বললো যে ওইটা আপনাদের বাসা? বললো হ্যাঁ কেন? বলে না আমার তো আসলে কাজ মনে এসে পড়লো, তো ওইখানে যাওয়াটা তো কেন আমি আপনার জন্য তখন বসে থাকলাম। আব্বু আবার খুব রেগে গেল, আমি নামাজের সময় আপনার জন্য আমি ওয়েট করলাম, আপনি এখন কথা বলতেছেন। তো আচ্ছা ঠিক আছে রাগ করেন না, আমি যাচ্ছি আপনার সাথে। তো গেল, হুজুর আসলো, আসার পরে মানে ভালোই, আর নর্মালি যেরকম একটা মিলাদ হয় মানে খুব বড় সড়ো করে মিলাদ টিলাদ পড়লো, দোয়া দুধ পড়লো, ইয়াসিন সূরা পাঠ করলো হুজুর মানে বলে চলে গেছে আপনি একটু কেয়ারফুলি থাকেন। তো চলে গেল, চলে যাওয়ার পর থাকছিল আব্বু আমরা
নর্মালি। তো উনি 2 weeks এর মতো পার হয়ে গেল, কোনো ঝামেলা হয় না? কোনো ঝামেলা হয়নি, একদম স্তব্ধ, সবকিছু যেমন ঠান্ডা। কিন্তু ভাইয়া ঠান্ডা হওয়ার পরেও মানে উইদিন মানে 2 weeks এর পরেই মানে এই প্রবলেমগুলো আবার শুরু হয়ে গেল নতুন করে। আর এবার ভাই একটু মানে বেশ জোরসোর ভাবে প্রবলেমগুলো শুরু হলো। যেমন মানে আগের চেয়ে আরো বেশি? আর আগে যেমন ভাইয়া মানে এই জিনিসগুলো যে ঘটতেছে, কারা করতেছে, বা এমন হতে পারে না যে মানে কোনো মানুষ করতেছে, কোনো সাম কাইন্ড অফ মানে কেউ পজিটিভ ব্যক্তি আমাদের সামনে নর্মালি আছে, হয়তো আমাদের অ্যাবসেন্স থেকে এই কাজগুলো করছে, কিন্তু তেমন না। মানে এবার মানে ফুললি মানে একদম আমরা মানে আব্বা আম্মুরা মানে বুঝতেছিল যে না এবার মানে খুব খারাপ অবস্থা আমাদের, মানে ওনাদের চোখের সামনেই জিনিসগুলো পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, মানে আপনার আলমারি পড়ে যাচ্ছে, এটা একদম অস্বাভাবিক ব্যাপার। মানে আর্থকুয়েক হচ্ছে না, কিছুই না, নর্মালি একটা বড় বড় ফার্নিচার এগুলো পড়ে যাবে। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে এতগুলো জিনিস, এতগুলো ঘটনা যে ঘটছে এই বাসাতে, আপনাদের ফ্যামিলি মেম্বাররা কোনোদিন কাউকে কোনো কিছু দেখেছেন, মানে কাউকে দেখেছেন তাদের আপনাদের ফ্যামিলি মেম্বারের বাইরে? মানে হঠাৎ করে হয় না যে রাতের বেলা কাউকে দেখলাম এই বাসায়, এরকম কাউকে কি কখনো দেখেছেন কেউ? না না ভাই, কখনো দেখেন না? এরকম কখনো সামনে আসেনি? না, এরকম আম্মুরা বলছে কখনো ওনারা দেখেনি, কখনো না। কিন্তু ভাই আমি একটা লাস্টে একটা কথা লাস্টে মেনশন করেছিলাম যে এই বাসায় আমার বিয়ের পর আমার ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্স আছে, সেটা আমরা পরে শুনবো, আমরা সেটা পরের বার শুনবো, আমরা শুনে যেতে হবে। কিন্তু কেউ একদম আপনি কনফার্ম যে কেউ কোনোদিন কোনো কিছু দেখেন নাই? না না, কেউ কোনো কিছুই দেখে। ওকে, তারপরে ভাইয়া এরকম ঘটতেছে, আব্বু দেখলো যে এরকম একটা অবস্থা। তারপর আমাদের এক কাজিন, আমার এক খালাতো বোন আসছিল ওই বাসা থাকতে, সে আমাদের অনেক বড়, মানে আমার যে বড় বোনেরা তাদের থেকেও বড়। এখন ওই আপু আসার পরে মানে রাত্রে সে পানি খাওয়ার জন্য হচ্ছিল, কারণ আমাদের কিচেনটা শুধু নিচেই গ্রাউন্ড ফ্লোরে, আর অনেক বড় মানে হিউজ কিচেন ভাইয়া, লাইক মানে আপনার মানে বাবুর্চি খানার মতো। তো রাত্রে আপু পানি খাওয়ার জন্য উঠলো, তো ওঠার পর সে নাকি কিছু একটা অবজার্ভ করলো, মানে সে প্রপারলি বলতে পারে না, মানে তার সামনে থেকে একটা মানে ছাওয়ার মতো কিছু একটা গেল, তারপর থেকে নাকি সে আপু মানে একদম মানে ফেন্ট হয়ে মানে ফ্লোরে পড়ে যায় চিৎকার দিয়ে। তো পড়ার পরে তারপরে আব্বু আম্মুরা ওনাকে ইয়ে করে, তো উনি ওই রাত থেকেই এটাও একটা মোটামুটি কিছু একটা দেখা অবশ্য। জি মানে আম্মুরও কখনো দেখে নাকি, ওই আপু যে আমার আপুটা ওই উনি দেখেছিল। আপনাদের ফ্যামিলি মেম্বারদের কেউ কোনোদিন কখনো? না, আমার আপুরা না, আমার আব্বু না, আমার আম্মু না, কেউ না, ওই আপুটা। তো ওই রাত থেকে আমার ওই কাজিনটা আমার মানে বেশ অসুস্থ হয়ে, জ্বর টর, তারপরে আপনার ব্লিডিং হচ্ছে, মানে লুজ মোশন, নানান প্রবলেম হচ্ছে। তো ওনাকে আপনার বিভিন্ন মানে ক্লিনিকে মেডিকেলের মধ্যে দেখানো হচ্ছে, কিন্তু মানে আশ্চর্য ব্যাপার ভাই, তার নাকি কোনো প্রবলেমই ডক্টররা মানে বের করতে পারেনি, কি হয়েছে, জন্ডিস হয়েছে না, জ্বর হয়েছে না, কোনো কিছু হয়েছে, কিছুই না ভাইয়া। পুলির প্রবলেমটা সবকিছু নরমাল, মানে সব নরমাল ভাইয়া, অ্যাবসলিউটলি নরমাল একটা মানুষ। আমার একদম শুকায় গেছে, একদম মানে একদম পুরো শরীর মানে তার সাদা হয়ে গেছে, রক্তের ব্লিডিং করতে করতে তার মানে খুব খারাপ অবস্থা। তারপর অবশেষে আমার সেই কাজিনটা ভাই মারা গেল। মারা গেছে আপনাদের বাসা থেকে? কি এটা? জি ভাই, আমাদের বাসা থেকে মারা গেছে। আচ্ছা, তারপরে মারা গেল। তারপর ভাই মারা যাওয়ার পরে আব্বু দেখলো যে না এত বড় একটা সমস্যা এগুলো আমাদের মানে ধরতে গেলে ফ্যামিলি, আমাদের মানে কাজিন ফ্যামিলি। অবশ্যই আব্বু দেখলো যে আমার বাচ্চার মতো আমাদের এখানে থাকতেছিল, আমাদের সাথে আমাদের ফ্যামিলি একজন, ওরা তো একটা ক্ষতি হলে আমার তো আরো আমার সন্তান আছে, বাচ্চা মেয়েরা আছে, আমার বউ আছে, ওদের তো একটা প্রবলেম হতে পারে। তা আমার এই বাসায় থাকা যাবে না, আমার একটা কাজ করা হচ্ছে, তো বাসাটা আমি ভেঙেই ফেলবো। আব্বু থিঙ্ক ওটা ভেঙে ফেলবে, তো ভাঙার জন্য আব্বু উদ্যোগ নিল ভাইয়া। উদ্যোগ নেওয়ার পরে তো নর্মালি আপনার ওই প্ল্যান্ট যেভাবে আর কি ইঞ্জিনিয়ার দ্বারা সবকিছু করা হয় সেভাবে সব করলো। তারপর একটা কন্ট্রাক্টরকে আপনার কন্ট্রাক্ট দিল যে এটাকে ভেঙে তারপর নতুন করে কাজ স্টার্ট হবে। কিন্তু ভাইয়া মানে আশ্চর্য ব্যাপার সেটা যে বাসাটা কোনোভাবে মানে ভাঙা যায়নি, মানে কাজ স্টার্টই করা যায়নি, কোনো সমস্যা হচ্ছে। হলে এবার আপনার কোনো ফোন কল পেয়ে চলে যাচ্ছে, ফ্যামিলির সমস্যা হয়েছে, আবার কেউ মনে করেন মানে ইনজোর্ড হয়ে যাচ্ছে, কোনোভাবে প্রবলেম পড়তেছে, মানে তাদের কোনো মানে যে অস্ত্রে কাজ করতেছে সেটা ভেঙে যাচ্ছে আনফর্চুনেটলি, মানে প্রবলেম তারা ফেস করছে, সমস্যা তাদের হচ্ছে ভাইয়া। তো এখন এই অবস্থাতে কন্ট্রাক্টর বলো যে না আমি এই কাজ নেব না, আমি আপনার কাজটাকে ছেড়ে দিলাম, অন্য করে দেখুন আমার হাতে সময় নেই। সে একটা বাহানা করে মানে চলে গেল। তাব্বু থিঙ্ক করলো ঠিক আছে দরকার নেই। বিক্রির চেষ্টা করছিলেন? মানে ভাই অনেক চেষ্টা করছে, কেউ নিতে চায় না, কেউ মানে দিয়ে করলো না। তারপর আরেকজন কাব্বু মানে দূর থেকে নিয়ে আসলো
মানে এবার আচ্ছা। উত্তরের সাইডে কেউ না, মানে আচ্ছা। দূরের একজন, তোমাকে জি। আমরা কন্ট্রাক্ট দেবো, এখানে তোমার লেবাররা থাকবে কাজ করাও, মানে তুমি যেটা বেটার মনে করো, উত্তরের সাইডে আমার কাজটা তুমি করা দিবা। তো লোকটা তো ভাইয়া দূর সাইডে, সে তো আর তেমন আমাদের এখানে কিছু জানে না, তা আসলো কাজ করেতে। হ্যাঁ, কি প্রবলেম তারও ভাইয়া, কাজ করতে পারতেছে না, কিছুই না। তো সে বললো যে না, আমি কাজ করতে পারবো না, আপনি একটা কাজ করুন, আপনি এটা অন্য কাউকে দেন। তা আব্বু বলে আপনারা কি লাগাইছেন, আমি আপনাদের কাজ দিয়ে আপনারা নেবেন না, মানে এটা কেমন কথা? এটা কি আপনাদের কাজ না, আপনাদের দায়িত্ব না? আপনি অন্য কাজ পেলে কি আপনি এটা চলে যাবেন? মানে আব্বু ভাবতেছে যে উনি এটা কেন করতেছে, হয়তো অন্য কোনো বড় কাজ পেয়েছে তাল বাহানা। আব্বু কি টাকার তাহলে ঠিক আছে, আমি আরো আপনাকে টাকা বাড়াই দেবো। বলে টাকার কোনো সমস্যা না দাদা, আমি আপনার বলি, আমার লেবারে কাজ করতে পারতেছে না। দ্বিতীয় ঘটনা হচ্ছে, আমি নিজে খুব অশান্তিতে আছি। আমি আপনার বাসায় কাজ নেওয়ার পর থেকে আমি খুব প্রবলেম ফেস করতেছি। লাইক আমি স্বপ্নে দেখে যে এই বাসার কাজ তুই হাতে কেন নিছিস, এই কাজ তুই করে ফেল, নাহলে তোর ক্ষতি হবে, তোর গ্রামে যে বউ বাচ্চা আছে আমি তাদের ক্ষতি করে ফেলবো। আর লেবারদের সমস্যা তো ভাই হচ্ছে। আবার সে কন্ট্রাক্টর নাকি ভাই, একটা কন্ট্রাক্টর কিন্তু ভাই একসাথে কয়েক জায়গার কাজ সে করায় লেবারদের দিয়ে। সে নাকি আমাদের বাসায় কাজ হাত নেওয়ার পর থেকে সে কোনো কাজই পেত না, মানে কোনো কাজই সে হাতে নেয়নি আর। আচ্ছা। অত সে নাকি মানে তার রেকর্ড, সে অন্তত 2-3টা কাজ সে একসাথে করায়, আচ্ছা। বিভিন্ন মানে সাইটে একসাথে করায়। ওকে, তাহলে এরাও ফেল করলো, এরপরে কি হলো? তাব্বু তো ভাইয়া মানে যেটা সত্যি কথা, খুবই এখন ভাগানো যাচ্ছে না, কারো কাছে বিক্রিও করা যাচ্ছে না। বিক্রিও করা যাচ্ছে না। এখন আপনার বাবা তাহলে কি করবেন? এখন আব্বু তো মানে খুব ভাইয়া ওটা আতঙ্ক আছে, কি করবে, খুব ভয়। ফ্যামিলি কিছু মানুষের সাজেশনে আব্বুকে বললো যে মানে ঢাকার বাইরে একজন, মেনশন করলাম না ভাই নামটা, আমি মানে খুব মানে ঢাকার একজন নাম করা একজন পীর, দেশের বাইরে আর কি? হ্যাঁ, না ঢাকার বাইরে, ঢাকার বাইরে। আচ্ছা। ঢাকার বাইরে একজন অনেক বড় নাম করা প্রসিদ্ধ একজন পীর হুজুর, ওনাকে আব্বু নিয়ে আসলো যে আপনি আমার এই বাসার এই প্রবলেমটা একটু দয়া করে আমার আপনি সলভ করে দেন, আপনি তো পারবেন, আপনারা সেই রকম ব্যক্তি। তো সে মানে খুব কনফিডেন্টলি যে হ্যাঁ আমি পারবো, কোনো ব্যাপার না। কিন্তু এর বিনিময়ে ভাইয়া সে অনেক টাকা ডিমান্ড করলো, প্রচুর। তা আব্বু থিঙ্ক করলো যে আমার এই বাসাটা আগে ভাঙ্গা প্রয়োজন, তারপর না আমি এটা উঠাতে পারবো। টাকাটার দিকে না দেখি আমি ঠিক আছে, হুজুরে বলে ঠিক আছে আপনি যা চান আমি আপনার খুব খুশি করে দেবো, আপনি জাস্ট আমাকে এটা সমাধান করেন। তো হুজুর বললো ঠিক আছে। হুজুর ঢাকা আসলো, আমাদের বাসায় গেল, সে 3 দিনের মতো সময় ছিল। তো এসে ফার্স্ট ডেতে আপনার মর্নিং এর দিকে আসলো, তো বললো যে আপনারা যান, এই 3 দিনের ডিউটিং এ বাসায় কেউ থাকতে পারবেন, ইভেন কেয়ারটেকার না, আমি একা থাকবো। তো ঠিক আছে আব্বু বললো ওকে থাকেন, তো যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলেন। তো এমনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু জিনিস যা যা প্রয়োজন তাকে দিয়ে আমরা চলে আসলো। হ্যাঁ, তারপরে চলে আসা হলো। চলে আসার পরে ওই দিন পার হলো, রাতটা হলো এক্স্যাক্টলি মানে ভোরের দিকে, মানে ফজরের আজান দেওয়ার পর পর সেই হুজুর আব্বাকে ফোন দিয়ে বলতেছে মানে খুব মানে একটা ভাইয়া মানে ভয় অবস্থা, সে খুব ফিয়ার আছে, বলতেছে যে ভাই আপনি একটু দয়া করে আপনি বাসা আসেন। আব্বু ঘুমের মধ্যে, আব্বু বলে এত ভোরে হুজুর কেন, কি হয়েছে হুজুর? সকালে আসি, 10টা-11টার দিকে আসি। বলে আপনি অনুরোধ করছে, আপনি প্লিজ আসেন। আব্বু তারপরও একটু মানে এত ভোরে আমরা ছিল পুরো ঢাকা মানুষ, আমরা সহজে উঠি না ভাইয়া। তারপর আব্বু গেল 8:30-9টার মধ্যে, আব্বু উত্তর হাউস বিল্ডিং এ গেল, যে দেখে আব্বু হুজুর বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে, মানে বাড়ির ভিতরে না, সে গেটের বাইরে রাস্তার এই পাশে দাঁড়িয়ে আছে, বাসার এই পাশে, মানে গেটের সামনেও না, দাঁড়িয়ে আছে। আব্বু বলল ব্যাপার কি, আপনি বাড়ি দাঁড়ায় কেন? তো বলতেছে ভাই আমি আপনার মাফ করেন, আমি আপনার এই কাজ করতে পারবো না। তারপর বললো কেন আপনি এই কথা বলতেছেন, আপনার ভরসা, আপনি আমাকে 3 দিনের সময় দিলেন, আমি আপনাকে নিয়ে এসে আপনার কথা বলছেন। বলে আপনার মাফ করেন, কোনোভাবে আমি কাজ করতে পারবো না। আমি কেন, পৃথিবীর কোনো হুজুরই পারবে না, কেউ পারবে না আপনার কাজ সমাধান করতে। তাব্বু বললো কেন? বলে না আমি এত কিছু বলতে পারবো না, আমি পারবো না। তাব্বু বলতেছে আপনার তো বলতে হবে, আপনি কেন করবেন না? তো সে জাস্ট আব্বুকে মানে একটু দূরে নিয়ে আব্বুকে যাওয়ার সময় বাড়িটার দিকে লক্ষ্য করে বললো যে দেখেন এই বাসায় মানে একটা মানে যদি কোনো বাসা প্রবলেম থাকে, কোনো জায়গায় একটা স্থানে যদি স্পেসিফিকলি একটা জায়গায় যদি প্রবলেম থাকে, হন্টেড বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, একাধিক 1-2টা এভাবে সলভ করা যায়, কিন্তু একটা বিশাল বড় যৌথ ফ্যামিলি সরানো মোটেও সম্ভব না। তার মানে এরা একজন না, অনেকজন মিলে এই বাসাতে থাকেন, ফ্যামিলি মেম্বার এরা। তা আব্বু এটা শোনাবো বলে কি বলতেছেন? বলে হ্যাঁ, আর আপনি দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই বাসায় থাকার কথা আর এবারে ভাঙ্গার কথা আপনি ভুলে যান।
আপনি এই বাসায় থাকার কথা চিন্তা করেন না কোনো মতে, আর আপনি এই বাসায় ভাঙার আপনি স্বপ্ন কখনো দেখেন না যে আপনি বাসা ভাঙবেন। আব্বু বলে, এটা কেমন কথা বলতেছেন আপনি, আমি আপনাকে জিজ্ঞেস করে ভাঙবো নাকি, আমার প্রাইভেট প্রপার্টি। আব্বু রাতে যান। তো ওই অবস্থা আমি চলে গেলাম, আমি আর কখনোই ঢাকার মধ্যে আমি আর আসবো না, পা রাখবো না। সে ভাইয়া চলে গেল। তা আব্বু তো ভাই, সে মানে আমার আব্বু নর্মালি খুব সাহসী ভাইয়া, সে আচ্ছা। নর্মালি মানে কিছু তো আব্বু ছোট থেকে মানে ভয়টা পান, আমার খুব থাকে না যে সাহসী ছেলে, আব্বু মানে ছোটকাল থেকে আব্বু খুব সাহসী টাইপের মানুষ ছিল। তো সেই দিন আব্বু খুব ভয় পাইছিল, আমার আব্বু প্রচুর ভয় পাইছিল। তো ভয় পাওয়ার আব্বু খুব টেন্স ছিল যে কি একটা মুশকিলে পড়লাম, মানে লোভে পড়ে বাসাটা আমি এত কমের মধ্যে কিনলাম, আমার ফ্যামিলি নিয়ে তো থাকতে পারতেছি না, এই বাসাটা আমি কোনোভাবে মানে ভাঙতেও পারতেছি না, আমি কি করলাম, মানে আমি খাল কেটে কি কুমির আনলাম নাকি। আব্বু খুব একটা টেনশনে ছিল। আব্বু অন্য কোনো কাজে মনোযোগ দিতে পারতেছিল না, আব্বু বিজনেস সবকিছু। তা আম্মু দেখলো যে প্রবলেম, তা আম্মু আবার আন্টির সাথে শেয়ার করলো, আমার বড় খালা। তো বললো এই ব্যাপার, আপা এখন আমি কি করবো, ও তো খুব টেনশন আছে বাসাটা নিয়ে, কিছু একটা করেন না। তো আপা বলে একটা কাজ কর, একটা হুজুর আছে। তা আম্মা বললো যে না, এই প্রবলেম দেখছি, ওই যে ঢাকা বার এক নাম করা হুজুর বুনি আসছিল, পীর হুজুর, ইয়ারাই বলছিলাম, আমরাই বলছিলাম, কিন্তু হয়নি। তা আম্মু বললো যে, আন্টি বললো যে এটা হচ্ছে ভারত থেকে হুজুর থাকেন, উনি আপনার দিল্লির এক বড় দরগা আছে, ওই দরগার ইমাম উনি। বড় আম্মু বলছে যে এই প্রবলেম উনি সলভ করতে পারবেনি, ওনার কাছে সমাধান আছে, মানে খুবই ব্যক্তি উনি, পরেশগার ব্যক্তি, খুবই ভালো, ওনার কাছে সব ধর্মের লোকেরাই যায়, খুব ভালো একজন দরগার একজন ইমাম। তা আম্মু বলে আচ্ছা ঠিক আছে আমি দেখি বলি। তা আম্মু আর বড় আম্মু দুজন মিলে আব্বুরে বুঝেছে। আব্বু যেখানে এত কিছু চেষ্টা করলাম, এখন আরেকবার চেষ্টা করি দেখি। তা আব্বু ঠিক আছে, আব্বু গেল। তা আবার আন্টি বললো যে উনি হয়তো দেশে এবার কোথাও কিন্তু যাওয়া আসা করেন না, আসতে পারে, একটা কাজ করি আমি তোমার সাথে যাই। তা বড় আম্মু আব্বুর সাথে আসলো, গেল। তা এক্স্যাক্টলি তাই, সে তো বলছে না আমি কোথাও যাই না, আমি আমার দেশের বাইরে আমি কোথাও যাওয়া আসা করি না। তো এই অবস্থা হওয়ার পরে এখন খুব রিকোয়েস্ট করলো আমার বড় খালাও, ওনাকে খুব মানেন, উনি বললেন যে আমি আপনার কাছে রেগুলার আসি, আপনি আমাকে আমার কথা শুনে, আমার ছোট ভাই খুব মানে আমার বন্ধু খুবই একটা বিপত্তিতে আছে, আপনি একটু ওনাকে রক্ষা করেন। তুমি খুব রিকোয়েস্ট করতে রাজি হলেন, ঠিক আছে আমি যাবো। তার শুনে ওনাকে ভাই মানে প্লেনে নিয়ে আসা হইলো। ঠিক আছে, সেটা ঠিক আছে। নিয়ে আসার পরে সে এয়ারপোর্টে নেমেই সে বলতেছে যে আমি, তার প্রথম ঠিক হলো যে এখন ডাইরেক্ট নিয়ে যেটুকু ওয়ার্ড দেখায়, উনি আগে যাক, বাসে অনেক রেস্ট করাই, রিল্যাক্স হবে, তারপর নাহলে কালকে ওনাকে নিয়ে যাবো। কিন্তু সে এয়ারপোর্টে নেমে বলতেছে যে আমাকে আগে ওই বাসায় নিয়ে যাও যেখানে ওই প্রবলেম গুলো হচ্ছে। সে মানে উর্দুতে বলতেছে যে আমাকে ওই বাসায় নিয়ে চলো। তা বললো এখান থেকে যাবেন, আপনার তো মনে হয় ক্লান্ত। বলে যে না না, আমার ক্লান্তি বোধ তোমরা চিন্তা করো না, আমি ডাইরেক্ট ওই বাসায় যাবো, আমি ওই উদ্দেশ্যে আসছি, আমি থাকতে আসিনি, ঘুরতে আসিনি, আমি যত জলদি সমাধান করে আমি চলে যাবো। তো বললো ঠিক আছে। তো নিয়ে আসলো ওই বাসার মধ্যে। তো এসে আসার পর বাসাটা ভাইয়া মানে সে মানে আসে না, এই ধরনের নর্মাল ব্যক্তিরা তো একটা মানে প্যারানর্মাল প্লেসে গেলে তারা বুঝতে পারে যে কিরকম একটা ঠান্ডা, একটা অন্যরকম ওয়েড একটা আবহাওয়া। তো ওনারা ভাইয়া আরো বেশি বুঝবেন ডেফিনেটলি। তো ঢোকার পর ভাইয়া উনি মানে টান পা রাখার সাথে সাথে আব্বুর আন্টিকে বাধা দিলেন যে তোমরা ঢুকো না, তোমরা দাঁড়া, আমি নিজে মানে বাসাটাকে আমি ময়না করে আসি, দেখে আসি। তো বললো আপনি চিনলেন? বলে আমার চিন্তা করো, আমি দেখে আসবো, অসুবিধা নেই। তুমি গেল তো বেশ, তুমি বলছো যে তোমরা ভিতরে আসো না, আমি দেখে এসে পড়বো, সময় লাগতে পারে। তে গেল তো অলমোস্ট ভাইয়া 45 মিনিটসের মতো সে ভিতরে ছিল। তো ভিতরে আব্বুরা তো খুব টেনশন যে ব্যাপার কি, ওনার কিছু হইলো নাকি, গেলে এখন আসলো না। তা বড় মা বলে যে না থাক, যাওয়া উচিত হইব না, এখন যদি যাবো হুজুর তো খেপে যাবে, আমরা দাঁড়াই উনি আসবে। ঠিক উনি আসলো 40-45 মিনিট পরে। তা আসার পর ভাইয়া মানে আসার সময় আব্বুরা খেয়াল, সে যখন বের হচ্ছে দেখতেছে ওনার হাতে একটা মাথার খুলি, মানুষের মাথার খুলি আর দুইটা হাড্ডি, মানে এইভাবে সে এক হাতে। এটা একদম আপনার শিওর দেখেছেন? একদম কনফার্ম আব্বু আর বড় আম্মু দেখছে। আচ্ছা, নিয়ে আসছে উনি। তো আব্বু আর বড় আম্মু দেখে তো একদম মানে অবাক যে কি এটা। বড় আম্মু তো খুব ভয় পেয়েছে, বলছে এটা কি হুজুর? বলছে যে এটা মানে হুজুর লোকেশন দিল দোতলার মধ্যে যে আপনার মাস্টার বেডরুমটা আছে ওইখানের মধ্যে, এই মাস্টার বেডরুমের মধ্যে ছিল। কিন্তু মানে কেমন সিচুয়েশন ছিল যে মানে আমরা এখানে চলাফেরা করতেছি কিন্তু এখানে আছে, কিন্তু আমাদের চোখে ভয় পড়ে নেই, মানে ইনভিজুয়াল টাইপের, মানে ইনভিজুয়াল অবস্থা ছিল। তো হুজুর ওইখান থেকে নিয়ে আসছে, বলে ওই দোতলার রুম, মানে আব্বু বুঝতে পারলো যে মাস্টার বেডরুম, তো ওই রুম থেকে আমি এটা পেয়েছি। তো বললো কি হবে, বললো ওইখানেই ছিল, তো এটা এরকম অবস্থা পেলাম। তো আব্বু বের হইলো।
তো হুজুরটাকে ওই বাসার ভিতরে, মানে বাড়ি থেকে বেরোয় কিন্তু বাসার সীমানার ভিতরে যেখানে গাড়ি গাড়ি রাখা যায়, তো ওখানে সাইডে ওই ময়লা টলার ডাস্টবিনের ওখানে রাখলো। রাখার পরে আব্বু আর বড় মুখে বাড়ি নিয়ে এসে বলতেছে যে শোনো, এই তোমার এই বাসার প্রবলেম, যে সমস্যার প্রবলেমটা আমি সলভ করার চেষ্টা করতে পারি। আমি সলভ করার চেষ্টা করি, আমি বলবো না যে আমি সলভ করেই ফেলবো, কিন্তু আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমার একটা প্রবলেম হতে পারে। আব্বু বললো কি হুজুর? তো বললো যে আমি মারাও যেতে পারি। তা বলে এটা আবার কেমন কথা? বলে হ্যাঁ আমি মারাও যেতে পারি, তোমার বাসার অনেক বড় সমস্যা। মানে হুজুরটা এত সাহসী ছিল, মানে সে বলতে পারতো যে আমি চলে যাবো, আমি এগুলোর প্রবলেম নেই। সে বলতো স্যার এই বাসার মধ্যে যে প্রবলেমটা আছে এটা সলভ করতে হলে হয়তো আমি মরে যেতে পারি, মরে যেতে পারি, কিন্তু এটার মধ্যে আমার একটা কন্ডিশন আছে। তা বললো কি, তুমি যদি চাও আমি বাসার প্রবলেমটা সলভ করি, তা আমার দুইটা কন্ডিশন তোমাদের মানতে হবে। এক, আমি যদি মরে যাই, আমার বডিটাকে, আমার দেহটাকে আমার দেশে, আমার ফ্যামিলির কাছে তোমরা হস্তান্তর করবে যেখান থেকে আমি আসছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ফ্যামিলিটা আছে, আমার বউ বাচ্চা আমি যে রেখে আসছি, তাদের রেসপন্সিবিলিটি তো তোমরা নিবা, কারণ আমি তোমাদের সমস্যার জন্য আসছি। আর যদি আমি সলভ করে ফেলি তাহলে তো কোনো দরকার নেই, তাহলে তোমাদের প্রবলেম সলভ করে আমি আমার দেশে চলে যাবো, আর এর বিনিময়ে আমাকে তোমার কোনো টাকা পয়সা কোনো কিছু দেওয়া লাগবে না। আমি এটা মানে এইভাবে করে যাবো, উপকার করবো, মানে আমার কাজ এটা, কারণ আমি এগুলো করেছি, আমার কিছু লাগবে না, আমি আর কারো থেকে কিছু নেইও না। তা আব্বু বলতেছে এটা আবার কেমন কথা বলতেছেন আপনি? তারপর শুনে একটু অবাক। তা বড় বললো যে না হুজুর এটা কেমন বলো যে হ্যাঁ এটা জানা তো কোনো সমস্যা। তো বড় বলতেছে কি অন্যভাবে সলভ করা যায় না? বলে অন্যভাবে সলভ করা, অন্যভাবে সলভ করার ইয়েটা হচ্ছে কি, যদি অন্যভাবে সলভ করতে চাও এগুলো তো সরাতে পারবা না, মানে এই বাসা যদি ভাঙতে চাও, মানে এর জন্য মানে অনেক কিছু তোমাদের ঠিক আছে, সেগুলো হলো। তারপরে কি হলো, মানে মূল জায়গাটায় আমরা ঠিক আছে। তারপরে হলো ভাই হুজুরে এক রাতের সময় নিল, বললো যে মানে তার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো লাগবে। তা বোনার শর্তাকে রাজি হয়েছে। আব্বু বলছিল যে এখানে একটু বলে দিবে। হ্যাঁ, আব্বু বললো যে আমি আপনার বডিটাকে আমি আপনার দেশে পাঠানোর ব্যবস্থা করবো, আল্লাহ না করুক আপনার কিছু হোক, আমি চাই না ক্ষতি হোক আপনার, যদি হয় আমি এটা করবো। আর দ্বিতীয়ত আমি আপনার ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, কিন্তু হ্যাঁ যাতে আপনার ফ্যামিলি চলতে পারে আমি এতটুকু এই চেষ্টা, আমি ব্যবস্থাটা আমি এখানে করে দিয়ে আসবো। তো উনি আব্বার কথা শুনে আব্বু বলো ঠিক আছে, কারণ বললো আমি মিথ্যা বলতে পারবো না, যা আমি করবো, কিন্তু আমি আপনার উপর করবো না, আমি কেন করবো? তা উনি হুজুর রাজি হয়ে গেল। তো হুজুর বললো ঠিক আছে আমাকে একটা রাতের সময় দিতে হবে। তো ঠিক আছে, উনি রাজি হয়ে গেল। তা আব্বু মানে ওনার কিছু রিকোয়ারমেন্টস ছিল, আমার এগুলো লাগবে, লাইক গোলাপ জল যা যা লাগবে তা আব্বু দিয়েছিল ভাইয়া। সব দেওয়ার পর সে ওই দিন ভাইয়া বিকালে হুজুর থেকে আব্বুরা, মানে আব্বু বড় আম্মু সবাই বিদায় নিল। এটা ছিল ওই দিনের পরের দিনের স্টোরি, ঠিক আছে? ওই দিন তো এসে পড়লো। তো বিদায় নেওয়ার পর বিলিভ করবেন ওই দিনই শেষ, মানে যে দ্বিতীয় দিন যে আব্বুরা গুলো দিয়ে আসলো বিকেলে, ওই দিনই হুজুরের সাথে শেষ দেখা আব্বুদের। আর হুজুরের সাথে আব্বুদের দেখা হলো না। মানে এই কথা আমার আম্মু যখন বলছিল না, আমার আম্মুর গায়ের লোমটা দাঁড়া গেছে, ইভেন তার চোখের মধ্যে পানি এসে পড়ছে, মানে এত একটা বিভৎস একটা সময় ছিল। এটা সেই 30 বছর আগেই ঘটছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। তো এই একটা অবস্থা। তো এখন আব্বুরা বিদায় নিয়ে এসে পড়লো। তো এখন আব্বারা তো একটু মানে মনে একটু ভয় ছিল, ট্রুথফুলও ছিল যে হ্যাঁ এবার হয়তো সলভ হবে, হুজুর করতে পারবে, যেহেতু উনি আসার পরে একটা যে মানে স্কুল মানে মাথার খুলি হাড্ডি বের করলো, তো এই হুজুরই পারবে, একটা বিশ্বাস ছিল। আবার আম্মু বলতেছে হ্যাঁ তুমি নিশ্চিন্ত থাকো, দেখো উনি সলভ করবে, আমি তোমার বলছিলাম না। তো কনফিডেন্স ছিল, ঘুমাইলো ওই দিন। তো পরের দিন ভাই সকাল মানে 10টার মধ্যে তারা বাসায় গেল। তো যার পর ভাই দেখে গেট তো ভিতর থেকে লক। তারপরে মানে ঢোকার জন্য মানে মেইন গেটের পাশে দরজা ছিল, আপনার জানালা ছিল। তো কাঁচের জানালাটা ভেঙে আপনার জানলার ইয়েটা খুলে তারপর আপনার হাত ঢুকিয়ে আপনার দরজার কড়াটাকে আপনার ওপেন করলো আব্বু ইয়েতে উঠে। তো ওপেন করার পর ভাইয়া ঢুকে দেখে, মানে ভাইয়া ঢুকে যে এরকম একটা অবস্থা দেখলো তারা, মানে গ্রাউন্ড ফ্লোরে যে মানে মাঝে যে স্টেয়ার্সটা ডুপ্লেক্স বাসা, মানে দোতলা যাওয়ার যে স্টেয়ার্সটা, ওই স্টেয়ার্সের সামনে হুজুর ভাইয়া পড়ে আছেন। পরে ভাই তার মানে পুরো ফ্লোর তো ব্লিড অবস্থায় আছে। তার নাক চোখ দিয়ে আর কান দিয়ে মুখ থেকে না নাক চোখ আর কান দিয়ে তার রক্ত বের হচ্ছে। আর ভাই তার মাথাটা কেমন অবস্থা ছিল, মানে ভাই আমরা কোক মানে ক্যান খেয়ে কোক খাওয়ার পরে ক্যানটা যদি আমরা ইয়ে করি, মানে ক্রাশ মানে যদি আমরা ইয়ে করি, যেভাবে ট্যাপ খেয়ে যায় না, মানে ভাই তার মাথাটা এরকম ট্যাপ একটা অবস্থা হয়ে গেছে। এরপরে ভাই আমরা
মানে আমার ফ্যামিলি আর ওই বাসায় থাকতেই পারলো না। আমি ভাই 2011 আমি যখন আমার ফার্স্ট বেবি হয় তখন আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আমি জব পাই। আমার মানে লাইফের একটা বড় জব ছিল সেটা, প্রথম বাচ্চার জন্য। তো আমার অফিস ছিল গুলশান 2 নম্বরে, এখানে ছিল। তো আমি থিঙ্ক করলাম যে আমি ওখানে পুরান ঢাকা থেকে আমি আসবো, জ্যাম ট্যাম নানান সমস্যা, এটা কাজ করে আমি আশেপাশে শিফট হই। আমার ব্রেন আসলো আমাদের নিজেদের বাসায় তো আছে উত্তরে, তো এখানে শিফট হই। আমি আমার বললাম যে আম্মা আমি একটা কোম্পানিতে জব পেলাম, তো আমি আমাদের যে উত্তরা বাসাটা আছে না, আমি ওখানে থাকবো। তো আম্মা বললো বাবা তুই কেন থাকবি? আমি বললাম যে কেন, কি হয়েছে? আমার ওখান থেকে অফিস করতে সুবিধা হবে, আর ইভেন আপনিও চলেন। বলা যে না বাবা ওইখানে যাইস না, ঠিক আছে। আপনি অনেক চেষ্টা করে অনেক মানিয়ে বুঝে, আচ্ছা ঠিক আছে, তারপরে বাধা দেওয়া সত্ত্বেও মানে আমি উঠলাম। এই ওঠার পরে জি আপনি কখন বুঝতে পারলেন যে না ব্যাপারটা আসলে বাসা যেটা বলেছিল সেটা শোনা উচিত ছিল এবং ব্যাপারটা বেশ অস্বাভাবিক? জি মানে রাসেল ভাই ওখানে যাওয়ার পর যেমন বিভিন্ন পারপাসে, যেমন কিছু কেনাকাটা সদাই পাটির জন্য তো আমার দোকানে যেতে হয়। তো যখন কি আমাকে নতুন দেখতো, ভাই কোথায় থাকেন, কোথায় আসলে কখনো দেখিনি, তো আমি বলতাম লোকেশন যে এই বাসাটা আমাদের কত নম্বর বাড়ি, মায়ের জমা বিলা, তো এটা আমাদের বাসা, এখানে আমি আসছি। তো ওনারা আবার বলা বলি করতো ওই বাসা থাকতে আসছে, এটা কি ভাড়া আসছে না? বললাম যে না আমাদের নিজে প্রাইভেট প্রপার্টি। বলো আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তো অনেকে বলতো যে আচ্ছা মানে অ্যাভয়েড করে, কেউ একটা উইয়ার্ড ভাবে, আবার কেউ কেউ বলতো ভাই একটু সাবধানে থাকেন। তো এইগুলো মানে যখন আমার বাসার ডেফিনেশনটা দিতাম, সবাই না দেখতাম ভাই আমাদের খুব মানে ডিফারেন্ট ভাবে তাকাইতো, মানে আবার বলা বলে করতো এখানে থাকলে লোকটা। আমি বললাম যে কেন, কোনো সমস্যা? বলো না ঠিক আছে, সেনা আবার কিছু লাগলে মানে এমনি বাকি জায়গাতে নিয়ে যাক। বললাম ওকে। তো নর্মালি সবকিছু চলতেছিল। তো একদিন ভাইয়া মানে এমনি কিন্তু আমরা টুকটাক জিনিস অবজার্ভ করতাম, লাইক আমাদের জিনিসপত্র হারিয়ে যেত। তারপরে আপনার আমার ওয়াইফ মানে বাচ্চার জন্য দুধ গরম করতো, দুধ মানে আনফর্চুনেট দুধ মানে ফেটে যেত, মানে ফেটে যেতই ভাইয়া বাচ্চার দুধটা। মানে একটা টাইম থাকে যে এত ঘন্টা রাখার পর দুধ নষ্ট বা কিছু পড়লে সামথিং কিছু, কিন্তু ভাই দুধ গরম করার পর রাখার মানে ঠান্ডা করার জন্য রাখতো ভাই, ফেটে যেত ভাই। আচ্ছা মানে এমন একটা অবস্থা। তারপরে মনে করেন টুকটাক জিনিস হারাচ্ছে, ভাঙতেছে। আমার ওয়াইফের অনেক এক্সপেন্সিভ ঘড়ি টড়ি এগুলো হারিয়ে গেছে। তো একদিন ভাইয়া মানে আমরা আবার রোজ কি করতাম ওখানে ভাই, খুব মানে একটু মানে আশপাশ খুব একটু তো এখনো পুরোনো দিনের মতো, তো খুব মশা থাকে। মাগরিবের পর মশার খুব আলামত শুরু হয়ে যায়। তো আমার কি করে সন্ধ্যা থেকে মাগরিব বাজানোর পর ফ্যান ট্যান ছেড়ে ঘরটর খুলে আপনি মশা সব তাড়ানোর পরে অ্যারোসল দিতাম না, বাচ্চা যেহেতু ছোট আমার, অ্যারোসল মানে মশা তাড়ানোর পর সমস্ত গেট লাগিয়ে দিতাম। তা আমাদের তো কিচেন ভাই ছিল নিচতলায়, তো পরে আর কি আমার ওয়াইফের যদি সুবিধা হয়, যেহেতু আমি থাকি না, আমার ওয়াইফ একা বাচ্চা নেই, তো আমি মানে নিচের থেকে পাইপ বাড়ি থেকে টেনে আমাদের যে বারান্দাটা যে আছে রুমের সাথে কমন বারান্দা, কিচেনের উপরে বারান্দার মধ্যে চুল একটা এনে দিই, গ্যাসটা তার টেনে, তো তুমি এখানে বসে তুমি রান্না টান্না করো, বাচ্চার জন্য দুধ গরম করো, তোমার সুবিধা হবে। আমাকে নিচে দৌড়া যাবা দরকার কি, কার কাছে বাচ্চা রাখবো, একা থাকো তুমি। তো একটা অবস্থা, আমাদের কোনো কাজের লোকও ছিল না, একাই আমরা থাকতেছিলাম, শুধু জাস্ট কেয়ারটেকার ছিল। তো এখন থাকতেছি। একদিন আমার ওয়াইফ আমাকে ভাইয়া রাত্রে আমি আসছি 11টার দিকে, আমাকে বলছে আমার একটু বাবুর একটু একটা স্যালাড একটু গরম করে দে, একটু গরম পানি বানা। তেমন যে এখন তুমি এই সময় তুমি আমারে বলতেছো, তাহলে প্লিজ একটু যাও না, বাচ্চাটা আমি ধরছি, তুমি একটু যাও। আচ্ছা ঠিক আছে। তেমন না ভাই, যেটা সত্যি কথা, আমি মানে খুব সাহসীও না, আমার খুব ভীতও না, আমার মধ্যে একটু ভয় কাজ করে, অন্ধকার জিনিস, রাত্রে একটু জায়গা, যেহেতু উপেক্ষা করে বাসা আসলাম, তারপর একটা ভয় মনে কাজ করে। তো গেলাম ভাইয়া, তো আমি মানে ইয়েটা খুলে বারান্দাটা খুলে আমি গেলাম গরম পানি করার জন্য। তো আমার বললাম যে দেখো আমি না একটু বারান্দা গেটটা প্লিজ খোলা রাখি, তুমি ইয়ে করো। তো আমাকে বলছে না গেট খোলা রাখা যাবে না, মশা টশা ঢুকে যাবে না, বাচ্চাকে কামড় দেবে, তুমি গেট লাগায় না। আমি তো লাগাই কাজ করি। তা বললাম যে ঠিক আছে, মানে ওর কথা সাথে পারলাম না। তো গেট লাগানোর পরে ভাই আমি পানি গরম করতেছি। নর্মাল ভাই চুলা এত তেজ, পানি দ্রুত গরম হয়ে যায়, কিন্তু ওই দিন মানে বসে আছি 5-6-7 মিনিট হয়ে যাচ্ছে, পানি বলকি আসতেছে না। তার মধ্যে আমার একটা কাজ করতেছে যে আমাদের যে বারান্দা ঢোকার যে গেট এখান থেকে নিয়ে একদম ওই পর্যন্ত গ্রিল, একদম গ্রিল ভাই, বুঝতে পারছেন? মানে গ্রিলে আমি বসে আছি, আমার এই পাশে গ্রিল, আমি থিঙ্ক করতেছি যে না আমি বাম দিকে তাকাবো না, পিছনে আবার গাছ আছে, আম গাছ আছে বাড়ির পিছনের দিকে, এটা পিছন সাইড, আমি তাকাবো না পিছনে, আমি তাকাবো না। কিন্তু আমার মধ্যে মানে ওই যে কিউরিওসিটিটা কাজ করতেছে, মানে যেখানে আমরা বেশি করি যে আমি দেখবো না, চোখটা ওখানে যাবে।
তো ভাই মানে নাচার সত্য আমার চোখটা ওদিকে গেল। যাওয়ার পর ভাই আমি আরেকটু খেয়াল করে দেখার চেষ্টা করলাম, দেখলাম ভাই আম গাছের উপরে মানে যে আপনার যে ডালাটার উপরে একজন মানে মানুষের মতো শেপ, মানে ডালাটাকে এবার জড়া ধরে ভাই এবার শুয়ে আছে, মানে ধরে আছে ল্যাপটা। তা আমি না ভাই ভাবলাম চোর টোর নাকি, আমি না আরেকটু খেয়াল করে দেখার জন্য মানে উঠি নাই, ওই মানে মোড়াতে প্লাস্টিকের মোড়াতে বসে আমি একটু মাথাটা একটু উকি দিলাম জানলার ইয়ার দিকে, গ্রিলের দিকে। ভাইয়া দেখলাম মানে বডি স্ট্রাকচার মানুষের শেপই, মানে চেহারাটা জানে ভাই কেমন, লাইক মানে কি বলবো, মানে টিকটিকের মতো সাম কাইন্ডস অফ ফেসটা ভাইয়া, খুবই ডিফারেন্ট প্যাটার্নের। আর একটা লেজ আসছে, লেজের মতো। তা আমি এটা দেখে না আমি খুব ভয় পেয়ে যাবো, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এটুকু আমি শিওর যে ফেস স্ট্রাকচারটা টিকটিকের মতো ছিল। তা আমি যখন মানে খেয়াল করে দেখতেছিলাম, সেই জিনিসটা দেখা পর ভাই তার মানে রাইট হ্যান্ডটা জোরে জোরে সে নাড়াচ্ছে, মানে রাউন্ড রাউন্ড ঘোরাচ্ছে, এটা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি তো ভাইয়া দ্রুত পানিটা আমি নিয়ে আমি ঘরে ঢুকে আমার খুব বকা দিচ্ছে আমার ওয়াইফকে। আমি কি তোমার মানা করছি গেটটা একটু ওপেন রাখো, একটু দাঁড়াও, তুমি দাঁড়ালে না, আমার আর কখনো তুমি রাত্রে আমাকে বলবো না কোনো কাজ করার জন্য, আমি যাবো না। তো সেদিন ভাই গেল, সেদিনই বুঝতে পারছেন। এবং সেদিন ভাই মানে জাস্ট স্টার্টিং মানে ভয় পেলাম, মানে যেদিন মানে আর থাকতে পারবো না সেটা তো আরো পরে আসছে। এবং এর মাঝখানে আপনি বলছিলেন যে আপনি ছিলেন 8 মাস ওখানে, কিন্তু তার মধ্যে 18 দিন পুরান ঢাকায়, ওইখানে কয়েকদিন, আবার 1 মাস হয়তো ওখানে, এরকম ভাবে থেকেছেন। তার মানে ওখানে আসলে খুব বেশি দিন থাকা হয়নি, ঝামেলা হয়ে চলে গেছেন। কোন দিন বুঝতে পারলেন যে না আপনাদের এখানে থাকা যাবে না এবং যে কোনো ভাবেই হোক এখান থেকে পেরিয়ে আসতে হবে? জি সেদিন ছিল ভাই, একটু ছোট করে বলবেন কারণ আমাদের সময় আর অনেকজন গেস্ট আছেন। জি জি ভাই, মানে ভাই সেদিন ঘটনাটা আমার ওয়াইফের সাথে ঘটলো, যেদিনের পর থেকে তিনি বললাম যে না আর থাকাই যাবে না। আমি ভাই যেহেতু বললাম যে আমি সকাল 9টার দিকে অফিসে বেরি, রাত 11টা 11:30 আমার বেজে যায় আসতে আসতে। তো আমি অফিসে, তো আমাদের বাসায় আবার আপনার কারেন্ট চলে গেছে, আমার ওয়াইফ একা, এখনো যে আবার কারেন্টটা কি করাবে, লোক নেই, আমাদের কেয়ারটেকার জাহাঙ্গীর ভাইয়া নেই। তা আমার ওয়াইফ আবার আমাকে ফোন লাগানোর চেষ্টা করতেছে, সে আমাকে ফোন করতে পারতেছে না, আনরিচেবল আসতেছে আমার নাম্বার। তো সে মানে ভাই তখন আবার মানে বৃষ্টি বাদলের একটা মৌসুম চলতেছে, তো চারদিকে খুব ঝড় তুফান। তা ভাই ভাবলো যে হয়তো বৃষ্টি শুরু হবে, তা আমার ভয় পেতেছে, দৌড় পড়তেছে বাচ্চা বুকে নিয়ে এসে, ঠিক আছে। তো বুকে নিয়ে এসে দৌড় পড়তেছে, পড়তে পড়তে ভাইয়া চারদিকে জানলার শব্দ, ধূপধাপ শব্দ, তারপরে বারান্দা থেকে দরজার মধ্যে নকের শব্দ, মেইন গেট থেকে নক করার শব্দ। তো নক করার শব্দ পেয়ে না ওয়াইফ খুব ভয় পেয়ে গেছে। তো নক করতে করতে মানে একটা সময় আসলো, নকটা বেশ জোরে জোরে শুরু হয়, মানে অলমোস্ট মানে আমরা যখন ঘুষি দিই দেয়ালে বা কোন দরজার মধ্যে রাগের মাথায়, মানে এরকম ভাবে কেউ দরজাটাকে মানে বাড়ি দিচ্ছে। তখন ওয়াইফ খুব ভয় পেয়ে যায়, ভয় পেয়ে সে বলতেছে কে 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 গেট কে এরকম করতেছে, আমি খুলবো না, কে? তো আবার নক করতেছে। তা ভাই তখন ভাই মানে কান্না করে দেবে, চোখেতে কান্না, মানে চোখে পানি পড়তেছে, মানে কান্না অবস্থা, সে লাউডলি বলতেছে যে আমি খুলবো না, কে কে আসছেন আপনি? তখন ব্যাক সাইড থেকে মানে দরজার বাইরে থেকে একটা বিভৎস একটা মহিলার কণ্ঠের শব্দ, সে বলতেছে কে, দরজাটা খোল। তা আমি বললো কে আপনি, আপনি বাসায় ঢুকলেন কি হবে, আমি কেন দরজা খুলবো, আপনি এভাবে কেন নক করছেন? আমার ওয়াইফ খুব ছাড়ি দিয়ে কান্না করার অবস্থা, আপনি আমাকে ভয় পাচ্ছেন, আমার বাচ্চা কান্না করতেছে, বলে দরজাটা খোল, তোর বাচ্চাটাকে আমাকে দে, আমি ওর কলিজাটা ছিঁড়ে খাবো, দিয়ে দে আমাকে, যদি পুরো দরজাটা না খুলিস অল্প দরজাটা খোল, শুধু তুই ধর, মাথাটা তোর কাছে রেখে আমি বডির পার্টটা আমি ছিঁড়ে নিয়ে যাই। এরপর আপনার সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের এখানে আর থাকা যাবে না। আরেকটা জিনিস আমি একটু মেনশন করি, এই ঘটনার মধ্যে মানে ভাই আমরা থাকা অবস্থায় প্রতিদিন মাগরিবের আজানের পর থেকে ভাই আমার বেবি মানে কন্টিনিউয়াসলি ভাই মানে কান্না করতো ভাই, রাত 2টা 3টা পর্যন্ত ভাই কান্না করতো, আর জাগনা থাকতো। আর আমরা কিরকম ভাবে ডিউটি দিতাম, আমি আসার পরে দেখাচ্ছে আমার ওয়াইফ তো জাগনা থাকতোই, তা আমি আসার পর 1:30 2টা পর্যন্ত আমি বাচ্চা কিনে থাকতাম, আমার ওয়াইফ ঘুমাতো, তখন সে আবার উঠতো, আমি আবার ঘুমাতাম, সে আবার ওয়াইফকে নিয়ে করতো। যখন ফজর আজান দিত ভাইয়া ম্যাক্সিমাম টাইম তখনই ভাইয়া আমার বাচ্চা কান্না থামতো। সে মানে দিনের বেলায় বাসায় কোনো সমস্যা নাই? না ভাইয়া না, দিনের বেলায় কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং আপনাদের ফ্যামিলিরও আসলে কোনো ক্ষতি করে নাই কেউ কখনো? কোনো ক্ষতি করে নাই, হয়তো হতে পারতো। ঘটনাটা হচ্ছে 2008 সালের প্রথম দিকে আমি আমার দ্বিতীয় উপন্যাস লেখার সময়
উপন্যাসের লেখার সময় আমি বরিশালের একটা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম, আচ্ছা, আমার মামা বাড়িতে। তো সেখানে প্রথম দিন রাত্রেবেলা যখন আমি লিখতে বসলাম, তো রাত্রে মার্চের সময়টা সাধারণত একটু ঝিঝি পোকা অনেক ডাকে, ঝিঝি পোকা ডাকে, অথবা মফস্বলে একটু প্রত্যন্ত অঞ্চলে দেখবেন যে শিয়াল ডাকে, তারপরে অন্যান্য পোকার মতো অনেক শব্দ হয়। তো আমার মামা বাড়িটা হচ্ছে টিনের, ডুপ্লেক্স বাড়ি, টিনের কাঠের ঘর। তো আমি যেই রুমটাতে বসতাম সেই রুমটাতে হচ্ছে বাইরের দিকটাতে একটা জানালা আছে, তো টেবিলের পাশে আমি বসতাম রাত্রেবেলায় লিখতে। তো প্রথম দিন রাত্রেবেলা ঠিক 12টার সময় ঝিঝি পোকা ডাকছে, প্রচুর পরিমাণে ঝিঝি পোকা ডাকছে, শিয়ালের শব্দ। হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেল, একদম চুপ, কোয়াইট। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে কর্কশ শব্দে একটা পাখি ডেকে উঠলো।